আচ্ছা, কতটা হয়েছিল আগের দিন? প্রস্তুতিগুলো হয়েছে, সব 3টে হয়ে গেছে। কোলয়েডের প্রস্তুতি 3টে হয়ে গেছে। দেখো, আরেকটু রিমাইন্ড করে দিই তাহলে। কোলয়েডের প্রিপারেশন অফ কোলয়েডের প্রস্তুত প্রণালী, 3টে গুরুত্বপূর্ণ প্রস্তুত প্রণালী আমরা পড়েছিলাম। হ্যাঁ, তার মধ্যে প্রথম হচ্ছে কি কেমিক্যাল মেথড, যেটাকে বলছি এটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি, মানে রাসায়নিক বিক্রিয়া দ্বারা। ঠিক আছে, অতি সহজে রাসায়নিক বিক্রিয়া দ্বারা যে কোনো মানে কোলয়েড কোনো প্রস্তুত করা যায়। যেমন ধরো ফেরিক ক্লোরাইড দ্রবণকে যদি আমি জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের ক্লোরাইড কোনো উৎপন্ন হয়। এটা হচ্ছে কোলয়েড দ্রবণ উৎপন্ন হয়, ফেরিক হাইড্রোক্সাইড ক্লোরাইড। ঠিক আছে, এটা রাসায়নিক বিক্রিয়া দ্বারা হবে। একইরকম এটা হচ্ছে হাইড্রোলাইসিস দ্বারা। এই রাসায়নিক বিক্রিয়াটা কি? এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ দ্বারা ক্লোরাইড কোনো প্রস্তুত হবে। 2 নম্বর আমি বলতে পারি কেমিক্যাল মেথডের মধ্যে আরো আছে। যেমন ধরো প্রেসিপিটেশন মেথড। যেমন ধরো H2S এর সঙ্গে যদি আমি Br2 বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হবে? HBr প্লাস সালফার হচ্ছে পড়বে, তো এখানে সালফার সল তৈরি হবে। ঠিক আছে, বা H2S এর সঙ্গে যদি আমি জলের বিক্রিয়া ঘটাই, হাইড্রোলাইসিস করি, তাহলে এখানে কি উৎপন্ন হবে? জলের H2S এটাই হবে, এটা সালফার সল, এটাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল মেথড। ঠিক আছে, আবার যদি আমরা কোনো ধাতব লবণকে প্রেসিপিটেট ফেলতে পারি, যেমন ধরো স্টনাস AuCl3। ঠিক আছে, এটা হচ্ছে সোনার যে ক্লোরাইড, এটাকে যদি আমি SnCl এর সেল ফুসিনোলিকে ওঠাই, তাহলে কি ফর্ম হবে? SnCl4 প্লাস এটা হচ্ছে গোল্ড সল্ট। এগুলো হচ্ছে কেমিক্যাল মেথড। এগুলো দ্বারা আমরা যে কোনো কোলয়েড দ্রবণ প্রস্তুত করতে পারি রাসায়নিক পদ্ধতি দ্বারা। এগুলো বিক্রিয়াগুলো একটু মনে রাখলে ভালো। তারপরে 2 নম্বর পদ্ধতি দেখো। 2 নম্বর খুব ইম্পর্টেন্ট পদ্ধতি। এটা হচ্ছে, এটা আমি বলেছিলাম আগের দিন, ব্রেডিং আর্ক পদ্ধতি। এবং এটা বুঝলেই মনে থাকবে। দেখো, এটা করতে হবে না, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেথড, যেটাকে কনডেনসেশন পদ্ধতি বলা হয়। এটাকে কনডেন্স পদ্ধতি বলা হয়, মানে ঘনীভবন মেথড। বাংলা হচ্ছে ঘনীভবন পদ্ধতির দ্বারা তৈরি করতে পারে। খুব সোজা এবং মনে থাকলেই করতে পারবে। কি করা হয়? এইখানে একটা এরকম পাত্র নেওয়া হয়, যার মধ্যে এখানে বরফ রাখা হয়, বরফের চেম্বার রাখা। তার মধ্যে আরেকটা পাত্র রাখা হয়, 2টো পাত্র, একটা পাত্রের মধ্যে আরেকটা পাত্র। এইখানে আছে আমার যে কোলয়েড দ্রবণটা তৈরি করব, তার হচ্ছে বিস্তার মাধ্যম। যেমন ধরো জলের যদি কোনো কোলয়েড মাধ্যম তৈরি করি, তাহলে এখানে জলটা নিতে হবে। ধরো জলের মধ্যে আমি কোনো ধাতব কোলয়েড দ্রবণ প্রস্তুত করছি, তাহলে এখানে জল নেব। ধরো কপার সালফেটের কোলয়েড দ্রবণ তৈরি করবো, তাহলে কপার সালফেট নেব। ধরো ফেরিক হাইড্রোক্সাইডের কোলয়েড দ্রবণ প্রস্তুত করবো, তাহলে জল নেব, কারণ জলের মধ্যে আয়রনটাকে আনতে হবে। তাহলে যে কোলয়েড দ্রবণ তৈরি করব, তার বিস্তার মাধ্যমকে এখানে আমি একটা বিস্তার মাধ্যমকে দিয়ে দেবো। খুব সোজা জিনিস দেখো, একটা বিস্তার মাধ্যম দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে তুমি যে ধাতুর কোলয়েড তৈরি করছো, ধরা যাক আমরা সোনার কোলয়েড দ্রবণ প্রস্তুত করবো। ঠিক আছে, বা আর্সেনিকের করবো, S2S3 সল তৈরি করবো, বা আমি স্টানাস তোমার সিলভার সল তৈরি করবো, আমি তৈরি করবো Ag2S। ঠিক আছে, তাহলে সিলভার সল তৈরি করবো, তাহলে আমাকে এখানে কি আছে? সালফারের একটা যে কোনো নিতে হবে, H2S নিতে হবে, বা সালফারের কোনো মিডিয়াম নিতে হবে। এরপরে কি করবো? এখানে তড়িদার ডুবিয়ে দেবো। কি তড়িদার? যে ধাতুর কোলয়েড দ্রবণটাকে তৈরি করবো, সেই ধাতুর একটা পাতকে ডুবিয়ে দেওয়া হবে। বুঝে গেছে? যে ধাতুর কোলয়েড তৈরি করবো, সেই ধাতুর পাত। যদি আমি সিলভার তৈরি করি, তাহলে সিলভার পাত। যদি আমি আয়রন তৈরি করি, তাহলে আয়রন পাত। যদি আমি সোনার সল তৈরি করি, তাহলে সোনার পাত। ডুবিয়ে দিয়ে এইখানে স্ট্রংলি তোমার চার্জ অ্যাপ্লাই করবো। এখানে স্ট্রংলি ব্যাটারি দ্বারা ফিল্ড, স্ট্রং তড়িৎ, মানে খুব শক্তিশালী তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করবো।
তাহলে শক্তিশালী তড়িৎ ক্ষেত্রে প্রভাবে কি হবে, ধাতুগুলো উত্তেজিত হয়ে যাবে। একটা মেটাল তড়িৎদ্বারের মধ্যে যখন আমরা তড়িৎ প্রবাহ পাঠাই তখন মেটাল তড়িৎদ্বারটা হিট হয় না, দেখবে না, দেখবে যে কোনো একটা তার মধ্যে তুমি একটু কারেন্ট পাঠালে, তারপর কারেন্ট লাইনটা অফ করে দিবে, তারটা খুলে দিবে বোর্ড থেকে, দিয়ে তারটা ভেতরে একটু হাত দিয়ে দিবে, তারটা গরম হয় তো। এবার যখন বিভব পার্থক্য ম্যাক্সিমাম হয়ে যাবে, যখন হাই ভোল্টেজ পোটেনশিয়াল, যখন এখানে বিভব পার্থক্য, এখানে হচ্ছে ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন কি হবে, এত হিট হবে, এই তড়িৎদ্বারটা এত হিট হবে, সেখান থেকে হচ্ছে মেটালগুলো বেরিয়ে যাবে, বুঝতে পারলে? সেখানে মেটালগুলো কি বেরিয়ে যাবে, ইন টার্মস অফ গ্যাস ফেজে বেরোবে। যেমন সিলভার, এই যে প্লাস আয়ন বেরিয়ে গেল গ্যাস ফেজে, গ্যাসীয় আকারে কি হবে, সিলভার লবণগুলো বেরিয়ে যেতে থাকবে, সিলভার বলো আয়রন বলো যে ধাতুগুলো, সে ধাতু লবণগুলো বেরিয়ে যেতে থাকবে, যেই বেরিয়ে যাবে সে দ্রবণে চলে আসবে, দ্রবণে আসার সঙ্গে সঙ্গে এখানে আবার বরফ দেওয়া আছে, কি দেওয়া আছে, বরফ। তাহলে হঠাৎ করে গ্যাসটা যদি বরফকে পায়, তাহলে গ্যাসটা হঠাৎ করে ঠান্ডা হতে গেলে সে ডাইরেক্ট কি হয়ে যাবে, সলিড হয়ে যাবে। সে কি আর হতে পারবে, লিকুইড হওয়ার চান্স আছে তার? একটা গ্যাস যদি হঠাৎ করে প্রচন্ড ঠান্ডার মধ্যে চলে আসে, সে কি হয়ে যাবে, সলিড হয়ে যাবে বা জমে যাবে। তাহলে সেই জমা ধাতব কণাগুলো এই ডিসপার্স ফেজ বা এই হচ্ছে তোমার কি মাধ্যমের মধ্যে দিয়ে ভেসে বেড়াতে থাকে, দিয়ে তৈরি হবে আমার একটা কলয়েড দ্রবণ, ধাতব কলয়েড। বিশেষ করে এই পদ্ধতিতে ধাতব কলয়েডগুলো তৈরি করা হয়, ধাতব কলয়েড, ঠিক আছে, বা ইনঅর্গানিক কলয়েডগুলো এই পদ্ধতিতে তৈরি করা হয়, খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, বেডিং কার্ভ মেথড, ঠিক আছে। এটার সাহায্যে আমরা কলয়েড দ্রবণ প্রস্তুত করতে পারি। হয়েছে? 3 নম্বর বলবো, এটা বোঝা গেছে তো, অসুবিধা নাই, শুয়ে গেছে। এরপরে আমি 3 নাম্বার বলবো, কারো সমস্যা থাকলে বলবে। এরপরে 3 নাম্বার বলবো আমি যেটা, সেটা হচ্ছে পেপটাইজেশন পদ্ধতি, পেপটাইজেশন বা অপলয়ন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে পেপটাইজেশন পরীক্ষায় খুব আসে, পেপটাইজেশন বা অপলয়ন পদ্ধতি, এটাকে বাংলাতে বলা হচ্ছে অপলয়ন। খুব সোজা জিনিস, সিম্পল জিনিস, কিছু নেই। অপলয়নটা কি? অপলয়নের জন্য একটা পেপটাইজিং এজেন্ট যোগ করতে হবে, একটা হচ্ছে পেপটাইজিং এজেন্ট, এগুলো হচ্ছে পেপটাইজিং এজেন্ট, এটা ইংরেজিটা আমি ভালো, বাংলা থেকে পেপটাইজিং এজেন্ট যোগ করতে হবে। পেপটাইজিং এজেন্টে কি হয়, পেপটাইজিং এজেন্ট নরমালি যে ইলেকট্রোলাইট, একটা হচ্ছে ইলেকট্রোলাইট, মানে পেপটাইজিং এজেন্ট একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পেপটাইজিং এজেন্ট কি করে, ধরো এইখানে আমি একটা কলয়েড দ্রবণ প্রস্তুত করতে চাইছি, ঠিক আছে, সেই কলয়েড দ্রবণটা ধরো ফেরিক হাইড্রোক্সাইড কলয়েড, এই কলয়েড দ্রবণটা আমি তৈরি করতে চাইছি, ঠিক আছে। তাহলে কি হবে, এইখানে আমি পেপটাইজিং এজেন্ট হিসাবে FeCl3 যোগ করব, FeCl3 যোগ করলে কি হবে, এই যে ফেরিক হাইড্রোক্সাইড কণাগুলো, এগুলো তঞ্চিত হয়ে গেছিল, ফেরিক হাইড্রোক্সাইড গুলো তঞ্চিত হয়ে যায়। যে আমরা দেখি না নলকূপের জল নিয়ে আমি আগের দিন বলেছিলাম, যদি আমি রেখে দিই কয়েকদিন, ব্রাউন প্রেসিপিটেট নিচে পড়ে যায়, সেগুলো কি ফেরিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেট। তাহলে এগুলো অ্যাকচুয়ালি জমা হয়ে গেছে নিচে, তাহলে তাকে আমি মিডিয়ামে নিয়ে আসবো, সে জমাটাকে আমি আবার কলয়েডে নিয়ে আসবো, তাহলে তখন কি হবে, তাকে যাওয়াটা তো আকর্ষণ বল প্রয়োগ করতে হবে, তো সে আকর্ষণ বল প্রয়োগ করার জন্য ফেরিক ক্লোরাইড আমি একটা পেপটাইজিং এজেন্ট যোগ করলাম। ফেরিক ক্লোরাইড কি করবে, এখান থেকে উৎপন্ন হবে Fe3+ আয়ন, এই Fe3+ আয়নগুলো ফেরিক হাইড্রোক্সাইড সোলের চতুর্দিকে, ঠিক আছে, এর সোলের চতুর্দিকে Fe3+ আয়নগুলো ভেদ করবে, দিয়ে বর্ণাত্মক ভাবে অদৃশ্য হবে, অ্যাডজর্পশন হবে, কলয়েডের অ্যাডজর্পশন। এই করবে, এই ফেরিক হাইড্রোক্সাইডের চারদিকে Fe3+ আয়নগুলো চলে আসবে, ঠিক আছে, চলে আসা মানে একটা বিকর্ষণ বল কাজ করবে, তার মানে তাদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হবে, তারপরে সে ওই নিচ থেকে আবার করে চলে আসবে, মানে কি হবে, বিক্ষিপ্ত হবে, দিয়ে আমার কলয়েড কণা তৈরি হবে। এটাকে বলা হচ্ছে অপলয়ন বা পেপটাইজেশন। অধঃক্ষেপণের উল্টো ঘটনা, অধঃক্ষেপণ মানে সেটা নিচে পড়ে গেছে, এবার তাকে আকর্ষণ বিকর্ষণ বলের মাধ্যমে টেনে তোলার জন্য আমরা একটা পেপটাইজিং এজেন্ট FeCl3 যোগ করে দিলাম, তার মধ্যে Fe3+ আয়নগুলো চলে গেল, আর এখানে ফেরিক হাইড্রোক্সাইড ছিল, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হলো, মানে এটা নাড়াচাড়া দিয়ে উঠলো, ফেরিক হাইড্রোক্সাইডটা নাড়াচাড়া দিয়ে উঠবে, দিয়ে সে দ্রবণে চলে আসবে। এটা হচ্ছে পেপটাইজিং। এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে পেপটাইজেশন কি, ঠিক আছে, পেপটাইজিং এজেন্ট কি, পারবে, কোনো অসুবিধা নেই। বা এটা ঘুরিয়ে কোশ্চেন আসতো তোমার আগে, যে ফেরিক ক্লোরাইড মানে সদ্য অলক্ষিত ফেরিক হাইড্রোক্সাইড দ্রবণে সামান্য ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে কি হবে, বোঝা গেছে? তাহলে কি ঘটবে, সেটা অধঃক্ষিপ্ত কলয়েড কণাটা পুনরায় কলয়েড কণায় তৈরি হবে। এটাই বলেছে পেপটাইজিং এজেন্ট এবং পেপটাইজেশন পদ্ধতি। বোঝা গেছে? অসুবিধা নেই, বলো।
আচ্ছা দেখো, এবারে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে কলয়েডের বিশুদ্ধিকরণ, পিউরিফিকেশন অফ কলয়েড। কলয়েড কি করে বিশুদ্ধ করা যায়? একটা খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, সেটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস কলয়েডের বিশুদ্ধিকরণ, ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে বাংলাতে ঝিল্লি বিশ্লেষণ। ডায়ালাইসিস সবসময় আমাদের শরীরের মধ্যে হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ। ডায়ালাইসিস সবসময় আমাদের শরীরের মধ্যে হচ্ছে তো। কে ডায়ালাইসিস করছে? কে করে? কিডনি ডায়ালাইসিস করে, নাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। ব্লাডের মধ্যে যত রকম ব্লাড, একটা কলয়েড দ্রবণ আমি আগে বলেছিলাম, ঠিক আছে, তাহলে সেই কলয়েড দ্রবণকে পিউরিফিকেশন করছে কিন্তু কিডনি, ঠিক আছে। তাহলে ডায়ালাইসিস কিভাবে হয়? ডায়ালাইসিস অ্যাকচুয়ালি একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা কলয়েড কণার বিশুদ্ধীকরণ, ঠিক আছে। ধরো এখানে একটা আমি অর্ধবেদ্য পর্দা রেখেছি, ঠিক আছে, এখানে কলয়েড দ্রবণ রেখেছি, ঠিক আছে, খুব সহজ। তাহলে এটা একটা অর্ধবেদ্য পর্দা, এটা একটা অর্ধবেদ্য পর্দা, ঠিক আছে। আর এইটা হচ্ছে এইখানে বাইরে যেটা আছে, বাইরে হচ্ছে একটা বিশুদ্ধ দ্রবণ আছে, আর এইখানে আছে আমার কি? কলয়েড দ্রবণ, ঠিক আছে। তাহলে কলয়েড দ্রবণকে যখন আমরা এরকম অর্ধবেদ্য পর্দা, যেমন পার্চমেন্ট কাগজ, সেলোফোন টিউব, প্রাণীদের ব্লাডার, এগুলো সব অর্ধবেদ্য পর্দা। তাহলে এগুলো দিয়ে যখন কলয়েড দ্রবণকে এখানে রেখে দেবো, তখন কলয়েড দ্রবণের মধ্যে অর্ধবেদ্য পর্দার বৈশিষ্ট্য কি বলতো? অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে তোমার যে প্রকৃত দ্রবণ যাতায়াত, প্রকৃত দ্রবণের কণাগুলো যাতায়াত, প্রকৃত দ্রবণ মানে কলয়েড দ্রবণ নয়, যেমন হচ্ছে ইউরিক অ্যাসিডের দ্রবণ, যেমন হচ্ছে ইউরিয়ার দ্রবণ, যেমন হচ্ছে চিনি জলের দ্রবণ, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জলের দ্রবণ, ঠিক আছে, এইগুলো পিওর দ্রবণ যেগুলো, ঠিক আছে। কিন্তু কলয়েড দ্রবণ বা তোমার ধরো যেগুলো আছে রক্ত বা ভাতের ফেন বা দুধ, যে কোনো কলয়েড দ্রবণ কিন্তু এই অর্ধবেদ্য পর্দায় যেতে পারে না, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে কি বললাম? এই কলয়েড দ্রবণের মধ্যে কারা যেতে পারে? কলয়েড দ্রবণের মধ্যে কারা যেতে পারে? বিশুদ্ধ দ্রবণ, মানে অর্ধবেদ্য পর্দা দ্বারা কারা যেতে পারে? বিশুদ্ধ দ্রবণ। কিন্তু অর্ধবেদ্য পর্দা দ্বারা কলয়েড দ্রবণ কখনো যেতে পারে না। তাহলে এরকম অর্ধবেদ্য পর্দা দ্বারা কলয়েড দ্রবণ আর বিশুদ্ধ দ্রবণকে পৃথক রাখলে কারা বেরিয়ে আসবে এখান থেকে? কারা বেরিয়ে আসবে? বিশুদ্ধ দ্রবণ বেরিয়ে আসবে। মানে কলয়েডের মধ্যে যে জল বা জল জাতীয় যে বিশুদ্ধ দ্রবণ আছে, সেগুলো এখান থেকে এদিকে বেরোতে থাকবে, ঠিক আছে। এটাকে আমরা বলছি ডায়ালাইসিস বা ঝিল্লি বিশ্লেষণ। হ্যাঁ, এই তো আমি এই যে এর মধ্যে দিয়ে আমি কি রেখেছি? কলয়েড দ্রবণ। আর তার মধ্যে দিয়ে এরকম পার্চমেন্ট কাগজ বা অর্ধবেদ্য পর্দা দ্বারা তৈরি একটা থলির মধ্যে, ধরো একটা ব্যাগ যদি আমরা ধরি, তাহলে ব্যাগের ওই এগুলোকে আমি যদি অর্ধবেদ্য পর্দা ধরি, তাহলে তার মধ্যে একটু ঝাঁকুনি রেখে দেওয়া আছে কলয়েড দ্রবণ, সেটাকে ঢুকিয়ে দিলাম কোথায়? জলের মধ্যে বা এই জাতীয় কোনো প্রকৃত দ্রবণের মধ্যে। তাহলে কি হবে? সেখান থেকে এইখান থেকে প্রকৃত দ্রবণের থেকে কলয়েড কণাগুলো কি হবে? এদিকে চলে আসবে। কলয়েড কণার যে প্রকৃত দ্রবণের কণা, কলয়েডের মধ্যে যে প্রকৃত দ্রবণটা আছে, যেমন ধরো জল, ইউরিক অ্যাসিডের দ্রবণ, এগুলো কি হবে? এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে আসতে থাকে, ঠিক আছে। তার ফলে কি হবে? কলয়েডটা পিউরিফাই হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ। এইবারে এটাকেই আমি বলবো তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ, ইলেকট্রোডায়ালাইসিস। যখন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে এটাকে আবার রেনফোর্স করা হবে, মানে যখন এটাকে আবার কি হবে? এটাকে আবার যখন আমি যেটাকে যখন আমি কি করবো না, এটাকে যখন আমি আরো বেশি করে করার চেষ্টা করবো, যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে এটা করার চেষ্টা করবো, তখন তাকে বলবো ইলেকট্রোঅসমোসিস বা মানে ইলেকট্রোডায়ালাইসিস বা ইলেকট্রো ঝিল্লি বিশ্লেষণ। অসমোসিস না, ইলেকট্রোঅসমোসিস আলাদা করে দিচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রিক ঝিল্লি বিশ্লেষণ, ঠিক আছে, বা তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ বা ইলেকট্রোডায়ালাইসিস। যখন ইলেকট্রিক তড়িৎদ্বার এখানে দিয়ে দেবো এবং ঝিল্লি বিশ্লেষণটা খুব স্পিডি করার চেষ্টা করবো, খুব স্পিডি, আস্তে আস্তে হচ্ছিল। যখন ফিল্ড তৈরি করে দিলাম, তখন কি হবে? একটা দেখো কলয়েড কণার মধ্যে যে কলয়েডের মধ্যে যে দ্রবণটা থাকে, কলয়েডের মধ্যে যে মানে বিশুদ্ধ দ্রবণ থাকে, সেগুলো তো একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে। বিশুদ্ধ দ্রবণ সেটাকে একটা হয় পজিটিভ বা নেগেটিভ তড়িৎদ্বারের দিকে তো আকৃষ্ট হবে। তাহলে যে আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে দিলাম, তাহলে এমনিতেই তো হালকা হালকা দ্রবণগুলো বেরাচ্ছিল, এবারে সে ফিল্ডকে পেয়ে আরো জোরে বেরাবে, মানে ডায়ালাইসিস প্রক্রিয়াটা খুব দ্রুত। এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ঝিল্লি বিশ্লেষণ, ঠিক আছে, বা ইলেকট্রোডায়ালাইসিস, ঠিক আছে। এবং যে যন্ত্রের সাহায্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় তাকে বলা হচ্ছে ডায়ালাইজার,
ঠিক আছে, ডায়ালিসিস প্রক্রিয়া এই যন্ত্রে করা হয়, এটাকে বলে ডায়ালাইজার। যখন মানুষের কিডনি বিকল হয়ে যায় তখন ডায়ালিসিস করা হয় এই যন্ত্রের সাহায্যে। ওই যেগুলো হচ্ছে মুমূর্ষু পেশেন্ট, যাদের কিডনি খারাপ হয়ে গেছে তাদের ডায়ালিসিস করা হয়, তাই এরকম ডায়ালাইজার যন্ত্র বসিয়ে দেওয়া হয়, দিয়ে একটা ঝিল্লি এরকম ঝিল্লির মতো পর্দা থাকে যেটা তৈরি করা হয় তাহলে এটা মেডিকেল কেমিস্ট্রিতে খুব প্রয়োগ আছে। ঠিক আছে, তাহলে এরকম একটা ঝিল্লি ওখানে রেডি করা থাকে, যেটা ডায়ালিসিস যন্ত্র বলে, রেডি করা থাকে, দিয়ে এখানের মধ্যে একদিক থেকে ব্লাড এখানে আসতে থাকে, ব্লাডটাই আসবে এখানে ঢোকানো হয়। ঠিক আছে, ব্লাডকে ঢোকানো হয় এখানে, দিয়ে ও ব্লাডটা পিউরিফাই হতে ডায়ালিসিস দ্বারা পিউরিফাই হতে হবে, আরেকটা দিক দিয়ে পেশেন্টের শরীরে সেই পিউরিফাই ব্লাডটা ঢুকতে হবে, বুঝলেন? দিয়ে এটা প্র্যাকটিক্যালি সম্পন্ন করা হয়, এটা হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ। এটা হচ্ছে কলয়েডের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া। এবার ইলেকট্রোঅসমোসিস, এটাও খুব ইম্পর্টেন্ট কথা। ইলেকট্রোঅসমোসিস দেখো কীভাবে হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রোঅসমোসিস, এখানে আমি একটা অর্ধবৃত্ত পর্দা রেখেছি, এবার রেখে দিলাম এখানে অর্ধবৃত্ত পর্দা। দেখো এখানে পজিটিভ, এখানে নেগেটিভ পর্দা ছিল। দেখো এখন আমি বলছি কি ইলেকট্রোঅসমোসিস, এটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রোঅসমোসিস এটা কি জিনিস? ইলেকট্রোঅসমোসিস এটা কি জিনিস? দেখো আমি কি বললাম, ধরো এইখানে কলয়েড দ্রবণকে অর্ধবৃত্ত পর্দা রেখেছি, দুপাশে এসে কলয়েড দ্রবণ, অর্ধবৃত্ত পর্দাটা পৃথক রেখেছি। এইবারে কি হবে, ধরো এখানে পজিটিভ আর নেগেটিভ ফিল্ড তৈরি করেছি, তাহলে কি হবে, কলয়েড কণাগুলো কোনো এক দিকে যাবে। যদি ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড কণা হয় তাহলে সে ঋণাত্মকের দিকে যাবে, এটা স্বাভাবিক। তাহলে এই কলয়েড দ্রবণটা আমি ধরে নিলাম, এই কলয়েড দ্রবণটা কি হচ্ছে, ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড, তাহলে সে কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে। ঠিক আছে, ঋণাত্মক আধানের দিকে যাবে, তাহলে ঋণাত্মক আধান থেকে যাওয়া শুরু করেছে। এবারে কোনো একটা বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করে যদি কলয়েড কণা যদি ধরো প্রেসার ক্রিয়েট করে, যেমন আমরা পড়েছিলাম রিভার্স অসমোসিস, বিপরীত অভিস্রবণ পড়েছিলাম না, ঠিক একই রকম টাইপ প্রক্রিয়া। এখানে যদি কোনো রকম প্রেসার আরোপ করে কি করে এই কলয়েড কণা যখন যাতায়াতটাকে বন্ধ করে দিই, কলয়েড কণাটা যাতে এদিকে যেতে না পারে, তখন কি হবে, কলয়েড কণা যদি যেতে না পারে তখন প্রকৃত দ্রবণের কণাগুলো, ব্যাপারটা তো একটা আলোড়ন সৃষ্টি হবে, তখন প্রকৃত দ্রবণের কণাগুলো কি হবে, কোনো একটা তড়িৎদ্বারের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কোন তড়িৎদ্বারের দিকে প্রকৃত দ্রবণ যাবে, প্রকৃত দ্রবণ কোন তড়িৎদ্বারের দিকে যাবে? এবং কলয়েড কণা যদি পজিটিভ আধানগ্রস্ত হয় তাহলে দ্রবণটা, তার মধ্যে যে দ্রাবক যে মিডিয়ামটা আছে সে নেগেটিভ আধানগ্রস্ত হবে অবশ্যই, কারণ সে কলয়েড কণাকে আকর্ষণ করে ধরে রেখেছে। তাহলে সে যদি নেগেটিভ হয় তাহলে সে কি যাবে, এই কণাগুলো তখন রিভার্স এইদিকে ওই দিকের দিকে যাওয়ার চেষ্টা করবে। কোনগুলো যাবে, দ্রবণের কণাগুলো, কারণ কলয়েড কণার গতিটাকে আমি রুদ্ধ করে দিয়েছি। তখন তাহলে কি হবে, এই ব্যাপারটা যে ওই দ্রবণের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই আলোড়নটাকে দমানোর জন্য কি করবে না, প্রকৃত দ্রবণের কণাগুলো তারা কলয়েড উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে, কোন দিকে, যেদিকে কলয়েড যাচ্ছিল তার বিপরীত দিকে যাবে, দিয়ে আমার একটা, কিন্তু এই পর্দা ভেদ করে যাবে। তাহলে এটা তো অসমোসিস হচ্ছে, এটা তো অভিস্রাবণ হচ্ছে, তাহলে এই অভিস্রাবণটাকে আমরা বলছি ইলেকট্রোঅসমোসিস। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোঅসমোসিস। এখানে প্রকৃত দ্রবণের কণাগুলো উল্টো তড়িৎদ্বারের দিকে গমন করে সেখানকে বাড়িয়ে দেয়, ওই তরলের দিকে কি হবে, এই দ্রবণের উচ্চতা বাড়বে। আলট্রা ফিল্ট্রেশন বলছি আমি, ওটা আলাদা হচ্ছে সোজা। দেখো কলয়েডের ধর্ম, কলয়েডের ধর্মগুলোর মধ্যে প্রথম ধর্ম এটা পড়বো আমি, টিন্ডাল ক্রিয়া, টিন্ডাল প্রভাব। এটা খুব সোজা ধর্ম, তোমরা আগের দিন আমি বলেছি। টিন্ডাল ক্রিয়া জিনিস আলোককে বিচ্ছন্ন, প্রত্যেকটা কলয়েড কোনো আলোককে বিচ্ছন্ন করতে পারে, এটাই তার টিন্ডাল ক্রিয়া। ঠিক আছে, যেমন এখানে যদি যে কোনো কলয়েড দ্রবণ তুমি রেখে দাও, রেখে দিয়ে তার মধ্যে তুমি এখানে লাইট থাকো, তাহলে কি হবে, প্রত্যেকটা কলয়েড কোনো আলোকিত হবে। এটা তোমরা নিজেরাও দেখতে হবে, এই হাতের মধ্যে যদি টর্চ ধরো তাহলে কি হবে, টর্চের ভেতরটা পুরো আলোকিত হয়ে যাবে, কারণ মানুষের রক্ত কলয়েড তখন লাইটটাকে শোষণ করে সে বিচ্ছন্ন করবে। আর আলোকে বিচ্ছন্ন করার ক্ষমতা, এটাকে বলা হয় টিন্ডাল ক্রিয়া। এটা একদম সিম্পল জিনিস, এর মধ্যে আর কিছু নেই, এটা কলয়েডের টিন্ডাল ধর্ম, কলয়েডের বিচ্ছন্ন ক্রিয়া। এরপর হচ্ছে কলয়েডের ব্রাউনীয় গতি, কলয়েডের হচ্ছে ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি। কলয়েডের ব্রাউনীয় গতি জিনিসটা কি না, কলয়েড কণার মধ্যে
কলয়েড কণাগুলো সবসময় ইতস্তত এদিক ওদিক ছুটে বেড়ায়, এদিক সেদিক এলোমেলো আকারে কলয়েড কণা গতিশীল থাকে, এটাকে বলা হয় কলয়েডের ব্রাউনিং। মানে বিক্ষিপ্ত হবে কলয়েড কণাগুলো সবসময় ইতস্তত সঞ্চরণশীল, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কলয়েড কণার ব্রাউনীয় গতি। ঠিক আছে, বিজ্ঞানী ব্রাউনীয় প্রথমে গতিটাকে পর্যবেক্ষণ করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি। ঠিক আছে, তো ব্রাউনীয় গতির কারণ কি? কলয়েড কণা আধানের জন্য ব্রাউনীয় গতিটা হয়, এটা মনে রাখবে। একটা নির্দিষ্ট কলয়েড কণা একটা নির্দিষ্ট আধান আহিত থাকে, একটা পজিটিভ বা নেগেটিভ আধান আহিত থাকে। ঠিক আছে, তাহলে সেই আধানগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে দরুন কি হচ্ছে কলয়েড কণার মধ্যে ব্রাউনীয় গতি দেখা যায়, এটা মনে রাখবে। এবারে কলয়েড কণার তড়িৎ চলন ধর্ম, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। কলয়েড কণার তড়িৎ চলন এবং সমতড়িৎ বিন্দু, কলয়েড কণার তড়িৎ চলন এবং সমতড়িৎ বিন্দু। তড়িৎ চলন, কলয়েড কণার তড়িৎ চলন জিনিসটা কি? আমি একটা জিনিস বলেছিলাম আগে যে কলয়েড কণাগুলো একটা নির্দিষ্ট আধানে আহিত থাকে, কলয়েড কণাগুলো নির্দিষ্ট আধানে আহিত থাকে। যদি বলে কেন আধানে আহিত থাকে, এটা আমি বলছি। দেখো, কলয়েড কণার মধ্যে একটা নির্দিষ্ট আধান থাকে, ঠিক আছে, এখানে যদি একটা তড়িৎদ্বার আরোপ করি, ধরো পজিটিভ আর নেগেটিভ তড়িৎদ্বার, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তো এটা করলাম পজিটিভ, এটা করলাম নেগেটিভ। কি বললাম? কলয়েড কণার একটা নির্দিষ্ট আধান আহিত। কেন নির্দিষ্ট আধান আহিত থাকে? কেন আধান আহিত থাকে দেখো বলে দিচ্ছি। ধরো আমি বললাম, আমি কি করছিলাম, ফেরিক হাইড্রোক্সাইড যে কলয়েড তৈরির সময় ফেরিক হাইড্রোক্সাইডকে FeCl দ্রবণ যোগ করে ঝাঁকিয়েছিলাম, করেছিলাম। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড দ্রবণকে বা যখন অধক্ষেপকে যখন আমরা ফেরিক ক্লোরাইড দ্রবণ, এটা অপলয় পদার্থ অপলয়ন করলাম, এখন যখন অপলয় পদার্থ যোগ করে আমি ঝাঁকাবো, তখন কি হবে? এখান থেকে কি আর তড়িৎ বিশ্লেষণ। তো আমি কি বললাম, পেপটাইজিং এজেন্ট অ্যাকচুয়ালি কি হয়? একটা তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ মানে এই দ্রবণে কি থাকবে? Fe3+ হিসাবে থাকবে, আয়নিত হয়ে যাবে। আর ফেরিক হাইড্রোক্সাইড তো আমার এইভাবে ছিল, ফেরিক হাইড্রোক্সাইড তো এইভাবে ছিল, এ তো নিচে ধনাত্মক হয়ে আসে। ঠিক আছে, তাহলে কি করবে? এই ফেরিক হাইড্রোক্সাইড ষোলের চতুর্দিকে কি হচ্ছে, এই Fe3+ আয়নগুলো জমা হতে থাকবে। এবার তোমরা বলতে পারো যে কেন Fe3+ আয়ন জমা হলো, কেন Cl- আয়ন জমা হলো না? বলতে পারো, কারণ এখান থেকে Fe3+ হয়ে এসছে আর এখান থেকে Cl- হয়ে এসছে। এইটা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু একটা খুব পরীক্ষা আসে। এইখানে মনে রাখবে কমন আয়ন সবসময় অ্যাবজর্পশন। এটা হচ্ছে কলয়েডের এই ধরনের, এটা কি কলয়েডের সারফেসে বিভিন্ন কণাগুলোর অধিশোষণ, এটা সারফেস উপরে থাকছে। কলয়েড কণার সারফেসে বিভিন্ন আয়নের অধিশোষণ, এটাকে বলা হচ্ছে আয়নের গণনাত্মক অধিশোষণ। ঠিক আছে, এটাকে তোমার বাংলাতে বলছে গণনাত্মক অধিশোষণ। তাহলে আয়নগুলো অধিশোষণ থাকছে কিসের জন্য? থাকছে কমন আয়ন যেগুলো থেকে সেগুলো অধিষ্ঠিত হচ্ছে। এবারে যদি বলো বিপরীত আধান চার, যদি আমি ধরে নিলাম যে Cl- আয়ন আসছে, তাহলে Cl- আয়ন আর যদি চলে আসে, তাহলে এই কণাটাকে আর কলয়েড থাকবে? সে তো বিপরীত আধানকে আকর্ষণ করে প্রেসিপিটেট করে দেবে, সে কি আর কলয়েড থাকবে? যতক্ষণ তার আকর্ষণ বিকর্ষণ বল থাকছে, যখন বিকর্ষণ বল থাকছে ততক্ষণ নড়াচড়া থাকছে। কি হয় বিকর্ষণ বল কখনো? যখন বিকর্ষণ বল না মানে তখন একটা বিকর্ষণ বল মানে নড়াচড়া থাকছে। এবারে যখনই আকর্ষণ বল হয়ে গেল, তখন তো পজিটিভ আর নেগেটিভ মিলে গেল মানে একদম শেষ, ওখানে প্রেসিপিটেশন করে গেল, আধান নিউট্রাল হয়ে গেল। নিউট্রাল জিনিস কখনো নড়াচড়া করতে পারে না, সে তো স্থির হয়ে গেল, সে তো স্টেবিলিটি পেয়ে গেল। তার জন্য কি হচ্ছে না, বলা হচ্ছে যে ফেরিক হাইড্রোক্সাইড ষোলের মধ্যে সবসময় কোন আয়নটা অধিষ্ঠিত হবে? কমন আয়ন। এবার তোমাকে এখানে খুব কোশ্চেন আছে, আমি এটা বলতে এই কোশ্চেনটা বলে দিই। এটা যখন এলো, এটা হচ্ছে কলয়েডের মধ্যে আধানের উৎপত্তি। এটা হচ্ছে আধানের উৎপত্তি কেমন করে? তোমাকে বললো ফেরিক ক্লোরাইড দ্রবণে, ঠিক আছে, আচ্ছা ফেরিক ক্লোরাইড দ্রবণে আমি কি দিলাম? ফেরিক হাইড্রোক্সাইড দিলাম। তাহলে কি ধরনের ক্লোরাইড কণা তৈরি হবে? কি ধরনের ক্লোরাইড তৈরি হবে? বলো কি ধরনের ক্লোরাইড তৈরি হবে? এটা পরীক্ষা আসে, কি ধরনের ক্লোরাইড তৈরি হবে? ক্লোরাইড যে কণাটা হবে সেটা পজিটিভ না নেগেটিভ ক্লোরাইড তৈরি হবে? পজিটিভ। কেন? কারণ এই কমন আয়ন হচ্ছে এটা, কমন আয়নটা অধিষ্ঠিত হবে। এইবার তোমার তাহলে এখানে উৎপন্ন করবে পজিটিভ ক্লোরাইড, এবার তোমাকে বললো AgNO3 দ্রবণে AgI দেওয়া হয়, তাহলে যে কলয়েড কণা তৈরি হবে সেটা ধনাত্মক না ঋণাত্মক? বলবে, এটা দেখে বলো তো, এগুলোই পরীক্ষায় কোশ্চেন আছে। AgNO3 দ্রবণে AgI দেওয়া হয়, বললো যে আচ্ছা শোনো এখানে একটু বলে দিই। এখানে বললো এটা হচ্ছে এক্সেস। কোনটা এক্সেস? অতিরিক্ত কোনটা? AgI অতিরিক্ত। তাহলে বললো যে কলয়েডটা তৈরি হবে সে ধনাত্মক না ঋণাত্মক?
বলো। ধনাত্মক না ঋণাত্মক? কেন ঋণাত্মক? বলো কেন ঋণাত্মক? এই অন্তিম আজকে দেখো ঘুম ঘুম লাগছে, ঘুম ঘুম লাগলে হবে, ইন্টারেস্টিং জিনিস ঘুম ঘুম লাগছে দেখো। এই বলো বলো, সবগুলো পার্টিসিপেট করো তাহলে ঘুম লাগবে। এটা এজিএন হচ্ছে মানে এজিআই দেওয়া, তাহলে আমার প্রথমে কি হবে? এই শুনো, এটা তো আমরা পড়েছিলাম, এটা ছোটবেলায় পড়েছিলে, পড়োনি? এই রিঅ্যাকশনে ছোটবেলায় পড়োনি? AgNO3 প্লাস AgNO3 প্লাস AgCl, হ্যাঁ, তাহলে কি AgCl অধক্ষেপ পড়বে না? AgCl বা HCl দেওয়া আছে, তোমরা HCl দিবে, HCl অধক্ষেপ পড়বে না? তাহলে এখানে এরকম হবে AgNO3 মানে যদি AgI দেওয়া হয় এক্সেস, ঠিক আছে, তাহলে কি হবে? এখানে কি হবে? AgI তো অধক্ষেপ পড়ছে, বা এখানে তুমি HI দাও, বা ধরো তুমি HI দিচ্ছ এক্সেস, বা এখানে KI দিচ্ছ, KI-টাই দিই ভালো, KI দেওয়া আছে, তাহলে এক্সেস KI দেওয়া হলে কি হবে? এখানে AgI তো অধক্ষেপ পড়ে গেল, আর এক্সেস KI মানে কি আছে? I মাইনাসটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তোমরা এখানে বলতে পারো যে এখানে তো অতিরিক্ত K প্লাসও আছে, K প্লাসও তো অতিরিক্ত আছে, তাহলে কেন আইটাকে নিল কেটাকে নিল? বলো, এগুলো ক্লিয়ার হলে ভুলে যাবে না, মানে চিরদিন মনে থেকে যাবে, বলেটা পড়তে হবে। এখানে আমি AgNO3 আর KI দিলাম, KI দিয়েছি এক্সেস, শুধু তো কেটা এক্সেস দিইনি, আইও এক্সেস দিয়েছি, কেও এক্সেস দিয়েছি। KI এক্সেস মানে দুটো লবণই, মানে দুটো আয়নই অতিরিক্ত পরিমাণ আসছে, তাহলে আমার KI AgNO3 এর সঙ্গে KI বিক্রে AgI তো তৈরি হয়ে যাবে, তারপর দ্রবণে এক্সেস থাকবে I মাইনাস আর K মাইনাস। তাহলে এই কাকে নিতে, একে না একে? I মাইনাস, আমি বলে দিলাম বারবার এই কথাটা মনে রাখো, কমন আয়ন অলওয়েজ অ্যাবজর্ব, কমন আয়নটা সব সময় অধিশোষিত হবে। আরেকবার AgNO3 দিলাম, KI দিলাম, AgI কলয়েড তৈরি হয়ে গেল, AgI অধক্ষেপ করলো, মানে ওটা একটা কণা হয়ে গেল, কণা হয়েছে মানে কলয়েড হওয়ার দিকে যাচ্ছে। এইবারে তার সঙ্গে আমার অতিরিক্ত কে আসছে, KI আছে, মানে I মাইনাস আর K প্লাস দুজনে অতিরিক্ত। এবারে কলয়েড কোন ধর্ম হচ্ছে সবসময় কমন আয়নকে অধিশোষিত করবে, এটা মনে রেখে দাও, কে আয়নকে? কমন আয়ন। তাহলে কমন আয়ন এখানে K প্লাস আর I মাইনাসের মধ্যে কি I মাইনাস, যা এর মধ্যে যা আছে তা এর মধ্যে কি আছে? এই আছে, যার মধ্যে AgI এর মধ্যে যে কমন আয়ন আছে এখানে এর মধ্যে কে কমন আছে? I মাইনাস। তাহলে এ কিন্তু AgI কিন্তু I মাইনাস কে সাইডে নিয়ে নেবে, কাকে নিবে? কেন? I মাইনাস হচ্ছে কমন আয়ন, কমন আয়ন অলওয়েজ অ্যাবজর্ব। পরীক্ষায় কতবার কোশ্চেন আছে তার কোনো ঠিক নেই। বললো যে AgNO3 মানে KI দ্রবণ যোগ করা হবে, AgNO3 তে KI দেওয়া হবে, তাহলে কি ধরনের কলয়েড কণা তৈরি হবে? AgNO3 দ্রবণে তোমাকে দিয়ে দিল, যদি এটা KI তো এক্সেস নিলাম, তোমাকে এটা যদি বলে দেয় এইটা এক্সেস, তাহলে এবার বলো দেখি কেমন বুঝেছো। তোমাকে বলে দিল, তখন নিয়েছিলাম এইটা এক্সেস, এবারে বললাম এইটা এক্সেস, এবারে বলো কি কলয়েড তৈরি হবে? বলো, যদি বুঝে থাকো তাহলে বলো এবারে কি কলয়েড তৈরি হবে? AgNO3 নিয়েছিলাম, KI দিয়েছিলাম, কোনটা দিয়েছিলাম? এটা এক্সেস, এটা অতিরিক্ত দিয়েছিলাম, তাতে আমার AgI এর সঙ্গে I মাইনাস গুলো আয়নগুলো সাইডে এলো, দিয়ে আমার নেগেটিভ কলয়েড তৈরি করলো, কারণ এখানে I মাইনাসটা ছিল কমন। তাহলে এখানে কি হবে? Ag প্লাসটা হবে কমন, কারণ এটা তো অতিরিক্ত দেওয়া আছে, তাহলে দ্রবণে এটা তো এটার সঙ্গে এটা মেশালে এটা তো উৎপন্ন হবে। এবারে এটাকে তো সব নিয়ে নিয়েছে, KI তো কম দেওয়া আছে, তাহলে KI সব নিয়ে নিয়েছে, তাহলে বাকি কে বেশি আছে? AgNO3 বেশি আছে। তাহলে AgNO3 এর মধ্যে কোন আয়নটা বেশি আছে? Ag প্লাসটা কমন আয়ন হিসাবে বেশি আছে। তাহলে আমি কি বললাম? কমন আয়নটা মনে রেখে দাও, কমন আয়নটা সবসময় অধিশোষিত হবে। তাহলে AgNO3 কাকে নেবে, মানে AgI-টা কাকে নেবে? Ag প্লাসকে নেবে। তাহলে Ag প্লাসটা কি পজিটিভ, তাহলে সে পজিটিভ আয়ন, পজিটিভ সল হয়ে যাচ্ছে বা পজিটিভ কলয়েড হয়ে যাচ্ছে। তাহলে একটা মিশ্রণই একবার আচরণ করছে ধনাত্মক কলয়েড রূপে, একটা মিশ্রণই একবার আচরণ করছে কি হলো? কিসের পিন লাগলো? বইয়ের পিন। তাহলে এখানে পরিচালন যখন হবে তাহলে কলয়েড কোন একটা নির্দিষ্ট আধান আইতো, তো এখান থেকে বুঝতে পারলাম কেন আইতো, কারণ ওই কণাগুলো বর্ণাত্মকভাবে অধিষ্ঠিত হচ্ছে। ওই কণাগুলো এখানে আরো অনেক জিনিস আছে, বলতে বলতে এটা পরে বলতাম, এটা তো বলতে বলতে চলে আসছি, এটা বলে দিই।
খুব ইন্টারেস্টিং, কোলেটটা ইন্টারেস্টিং, কোনো পড়ছানো ভালো করে AgR, এখানে আমি বললে I মাইনাসগুলো অধিষ্ঠিত হয়ে গেছে, হতে পারে I মাইনাস অধিষ্ঠিত হয়ে গেছে। দেখো এখানে কত সুন্দর একটা জিনিস ঘটে, যেটা খুব পরীক্ষায় আসে। তা বা এখানে যদি আমি Ag প্লাসগুলো অধিষ্ঠিত হতে পারে, এখানে যদি Ag কমন থাকে তাহলে Ag প্লাসগুলো অধিষ্ঠিত হতে পারে, হবে তো? তাহলে এই দ্রবণের এই যে এই সারফেসে কে ছড়িয়ে আছে, Ag প্লাস, সারফেসে Ag প্লাস। এইবারে দেখো তার মানে কি আমার এইখানে একটা ইলেকট্রিক্যাল ডবল লেয়ার তৈরি হয়ে গেছে না। এইখানে প্লাস মানে কি হবে, সেইখানে নিশ্চয়ই মাইনাসকে রাখবে, কারণ প্লাসগুলো সবসময় মাইনাসের সামনে থাকে তো, তাই তো? প্লাসগুলো মাইনাসের কাছে থাকবে, তাহলে প্লাস সবসময় থাকবে মাইনাসের কাছে, মানে এখানে প্লাস প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানে একটা কি হচ্ছে ইলেকট্রিক্যাল ডবল লেয়ার হয়ে গেছে না, বুঝা গেছে? এইটা তো ফিক্সড, এটা যে ফিক্সড ডবল লেয়ার। কেন ফিক্সড বললাম, কেন ফিক্সড বললাম? কারণ কলয়েড কণা তো গোল গোল যা যাচ্ছে সব একদিকে, এই পুরোটা তো একসঙ্গে নড়বে যেদিকে যাক, এটা তো কলয়েড কণা। তাহলে Ag প্লাসটা আলাদা আর এই আলাদা যেতে পারবে? যেখানেই যাক এরা সবাই একসঙ্গে যাবে, তার জন্য আমি বললাম এটা হচ্ছে ফিক্সড ইলেকট্রিক্যাল ডবল লেয়ার। বুঝতে পারলে? একটু বোঝার চেষ্টা করো, ভালো জিনিস। তাহলে খুব ফিক্সড ইলেকট্রিক্যাল ডবল লেয়ার। এইবারে দ্রবণ যে আছে, দেখো দ্রবণে তো প্লাস মাইনাস কণা আছে, দ্রবণের মধ্যে তো প্লাস মাইনাস কণা আছে, আছে তো? দ্রবণের কণাগুলো কি ফিক্সড? তারা তো এলোমেলো আছে। তাহলে দ্রবণের কণা এলোমেলো, কিন্তু এই কণা ফিক্সড, তার মানে এইটা সবসময় ফিক্সড, কিন্তু এরা এলোমেলো। তার মানে এদের দুজনের মধ্যে একটা, এই দুজনের মধ্যে কি একটা বিভব পার্থক্য তৈরি হয়ে থাকে, এটা বিভব তৈরি হবে, এটা বলে জিটা বিভব বা জিটা পটেনশিয়াল। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, ঠিক আছে? কলয়েডের জিটা বিভব বা জিটা পটেনশিয়াল বলতে কি বোঝায়? তাহলে জিটা পটেনশিয়াল ইজ পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ইলেকট্রিক্যাল ডবল লেয়ার অ্যান্ড দ্য কলয়েড আয়ন। এটা হচ্ছে মূল, মনে রাখবে, বুঝে গেছে? তাহলে কি বলছো, তড়িৎ চলনে চলে যাবো। তাহলে দেখো, তাহলে আমি এতক্ষণ দেখলাম যে কলয়েড কোন একটা নির্দিষ্ট আধান আয়ত, তাহলে এখানে যে কলয়েড কোণ রাখো সে হয় পজিটিভ বা নেগেটিভ, যে কোনো দিকে যাবে। যদি কলয়েড কোণটা ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড হয় তাহলে সে যাবে ঋণাত্মকের দিকে, আর যদি ঋণাত্মক আধানগ্রস্ত কলয়েড হয় তাহলে সে যাবে কি ধনাত্মকের দিকে। তার মানে তাদের মধ্যে একটা তড়িৎ, মানে তড়িৎ ক্ষেত্রের দিকে যাওয়া বা একটা ক্যাথোড বা অ্যানোড তড়িতের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা থাকবেই থাকবে, কারণ কলয়েড কোণা অবশ্যই সবসময় আধানগ্রস্ত হয়, যেটা আমি দেখলাম। কারণ কলয়েড কোণা ইলেকট্রিক্যাল ডবল লেয়ার ফরমেশনের মাধ্যমে হয়। কলয়েড কোণা তার উপরে তুলে যে কোনো আধানকে শোষণ করে রাখে, তার মানে কলয়েড কোণা একটা নির্দিষ্ট আধান আয়ত থাকবে। তাহলে কলয়েড কোণা যদি নির্দিষ্ট আধান আয়ত থাকে, সে হয় ক্যাথোড বা অ্যানোড তড়িতের দিকে যাবে। যদি ক্যাথোডের দিকে যায়, যদি ক্যাথোডের দিকে যায় তখন থেকে বলবো ক্যাটাফোরেসিস, ক্যাটাফোরেসিস। আর যদি অ্যানোডের দিকে যায় তখন থেকে বলবো অ্যানাফোরেসিস, অ্যানাফোরেসিস। ক্যাটাফোরেসিস আর অ্যানাফোরেসিস খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আছে ক্যাটাফোরেসিস কি আর অ্যানাফোরেসিস কি। এইবারে দেখো, এইবারও এখানেও কিন্তু খুব মানে ভালো জিনিসগুলো ঘটে। এবারে এখন যাওয়া আসা করছে তো, এদের যাওয়া আসাকে আমি স্টপ করে দেবো। কী করে স্টপ করবো? এখানে আমি পিএইচ কমালাম, পিএইচ কম করলাম, পিএইচ কম করলে কি যোগ করবো? এইচ প্লাস। পিএইচ কম কার হয়? অ্যাসিডের। তাহলে পিএইচ কমানোর জন্য এখানে আমি এইচ প্লাস যোগ করে দিলাম। তাহলে যে এইচ প্লাসকে পেয়ে গেলাম, তাহলে যদি আমার কলয়েড কণাটা ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড হয়ে থাকে, তাহলে এই ধনাত্মক কলয়েড এবং এইচ প্লাসের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যাবে। কি আগে ক্যাথোডের দিকে পৌঁছায়, শুরু হবে না? কারণ এও যাবে ক্যাথোডের দিকে, আর যে কলয়েড কণাটা ছিল সেও যাবে ক্যাথোডের দিকে। তাহলে কে আগে পৌঁছাবে? তোমাদের কি মনে হয় আগে কে পৌঁছাবে? কে আগে পৌঁছাবে? কে আগে পৌঁছাবে? আগে কে পৌঁছাবে? কলয়েডও যাবে আর এইচ প্লাসও যাচ্ছে, কে আগে পৌঁছাবে? না, আগে যাবে এইচ প্লাস। কেন বলছি? কারণ কলয়েড কোণা যেতে গেলে এই পুরোটাকে তাকে মোড়তে হবে, ঠিক আছে? যারা সাইজে বড় হয় তারা বেশি ছুটতে পারে না, ঠিক আছে? এইচ প্লাসটা ছোট, এইচ প্লাসটা ছোট হওয়ার জন্য সে তাড়াতাড়ি ছুটে যাবে। তাহলে এইচ প্লাসটা খুব তাড়াতাড়ি গিয়ে এই ক্যাথোডে পৌঁছে যাবে। তাহলে কে পৌঁছালো ক্যাথোডে? কে পৌঁছালো? এইচ প্লাস। কলয়েড পৌঁছাতে পারলো? এরকম তুমি পিএইচ কমাতে, তাহলে ধরো আমি পিএইচ একটু কমালাম, কিছুগুলো এইচ প্লাস পৌঁছালো, বাকিগুলো কলয়েড কোণা পৌঁছালো। আরও পিএইচ কমালাম, আরও কিছুগুলো এইচ প্লাস পৌঁছালো, আর কিছু
কলয়েড কণা কম পৌঁছালো। এরকম করতে করতে একটা সময় আসবে যখন একটা নির্দিষ্ট পিএইচ মানে এত বেশি হাইড্রোজেন চলে যাবে, সেখানে সব হাইড্রোজেনগুলো যাবে আর এই কলয়েড কণা একটাও যেতে পারবে। তাহলে একটা নির্দিষ্ট পিএইচ মাধ্যমে কলয়েড কণার তড়িৎচলনটা স্টপ হয়ে যায়, যেটা বলা যায় সমতড়িৎ বিন্দু, কলয়েড কণার সমতড়িৎ বিন্দু। যে পিএইচ মানে কলয়েড কণাগুলোর গতিটা যে কোনো তড়িৎদ্বারের দিকে স্টপ হয়ে যায়, H+ আয়ন বা OH- আয়নগুলো সেদিকে যেতে থাকে, সেটাকে বলা হচ্ছে তার সমতড়িৎ বিন্দু। এইবারে আমি তো বললাম যদি ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড হয় তাহলে এই ঘটনাটা ঘটে, যদি ঋণাত্মক আধানগ্রস্ত কলয়েড হয় তখন কি হবে? তখন পিএইচ বাড়াতে হবে। পিএইচ বাড়ানো মানে কি যোগ করবো? OH- যোগ করবো মানে সে নেগেটিভ, সে পজিটিভ দিকে যাবে। তা তখন একইরকম ভাবে কম্পিটিশন শুরু হবে OH- আর কলয়েড কণার মধ্যে। OH- সবসময় এগিয়ে থাকবে কারণ সাইজ ছোট, কলয়েড কণা অবশ্যই সাইজ বড়, কারণ সেগুলো কি বড় বড় ধাতব সর হয়। Ag+, Ag এগুলো তো নিশ্চয়ই বড়। তাহলে কি হবে? OH- আয়নটা চলে যাবে, Ag+ বা কলয়েড কণা Agi এগুলো যেতে পারবে না। একই রকম ভাবে পিএইচ মান বাড়াতে বাড়াতে একটা সময় আসবে যখন কলয়েড কণা তড়িৎচলনটা বন্ধ হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো কি তার সমতড়িৎ বিন্দু। এটা বুঝা গেছে? হ্যাঁ, কার তড়িৎচলন বন্ধ হবে? কলয়েড কণা। হ্যাঁ, কলয়েড কণা তড়িৎদ্বারের মধ্যে আকর্ষণটা কলয়েড কণা আর তড়িৎদ্বারের মধ্যে হ্যাঁ আকর্ষণটা বেশি থাকে। হ্যাঁ, কলয়েড কণা তড়িৎদ্বারের মধ্যে আকর্ষণ আছে। না এই তো মানে ওই আয়নের থেকে তো আকর্ষণটা বেশি। আয়ন থেকে আকর্ষণ বেশি, আয়ন থেকে আকর্ষণ বেশি থাকলে কি হবে? আয়নটা তো খুব তাড়াতাড়ি মুভ করতে পারবে। আমি এটা কি বলেছি তোমাদের, যখন আমি তড়িৎ বিশ্লেষণ পড়াবো তখন পড়বে যে তড়িৎ বিশ্লেষণটা সবসময় নির্ভর করবে আয়নিক মোবিলিটির উপর। আয়নিক মোবিলিটি মানে যে আয়নটা কত তাড়াতাড়ি মোবিল করছে, মানে চলাচল করতে পারছে। যে আয়ন যত তাড়াতাড়ি চলাচল করতে পারবে তার তড়িৎ পরিবহন ধর্ম তত বেশি হবে। তাহলে H+ ওর আকর্ষণ থাকবে, কিন্তু কলয়েড কণার প্রতিও আকর্ষণ থাকবে, কিন্তু কলয়েড কণা দ্রুত পৌঁছাতে পারছে না। তোমার কাছে অনেক কিছু দেওয়ার মতো থাকতে পারে, তুমি না পৌঁছে তা দিতে পারলে তার কোনো লাভ হবে? ঠিক আছে, তোমার মাত্র 500 টাকা দরকার, তোমার কাছে 5,000 টাকা আছে, কিন্তু বলছে আমি ভাই এখন যেতে পারবো। বলছে তুমি তো, তোমার একজন বন্ধু আছে বলছে আমার কাছে 200 টাকা আছে, বলছে আমি কিন্তু তোমার কাছে আছি, এক্ষুনি চলে যাবো। হ্যাঁ, 200 টাকা দিলেও কাজ চলবে, চলে আসে। তাহলে এরকম ব্যাপার, তড়িৎ বেশি থাকতে পারে। তোমার টাকা যেটা হচ্ছে এই তড়িৎচলনের ইম্পর্টেন্ট প্রয়োগ দেখো, পটরেল পদক্ষেপ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। পটরেল পদক্ষেপ দেখো, পটরেল পদক্ষেপ এই কলকারখানা থেকে আমার কি বেরায়? দূষিত ধোঁয়া বেরায়। দূষিত ধোঁয়া বেরায় তো, ধরো এটা কলকারখানার চিমনি, এখান থেকে আমার দূষিত ধোঁয়া বেরাচ্ছে। দূষিত ধোঁয়া যেটা হচ্ছে আমার কলয়েড কণা। কলয়েড কণা, ঠিক আছে, কলয়েড কণা হচ্ছে কলকারখানার ধোঁয়াকে বলছে কলয়েড কণা মতো আচরণ করে। ধোঁয়াটা হচ্ছে একটা কলয়েড, যেটা কি কলয়েড বলেছিলাম? এরোসোল টাইপ কলয়েড বলেছিলাম আগে, এরোসোল। ঠিক আছে, গ্যাস আর হচ্ছে সলিড গ্যাসের কলয়েড যেমন তাকে বলছে এরোসোল। তাহলে এরোসোল যদি এখান থেকে বেরায়, তাহলে সেই ধাতব জিনিসগুলো যদি আমাদের শরীরে ঢুকে তাহলে ক্ষতিকারক, স্বাস্থ্যের ক্ষতিকারক, পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তাহলে এই ঘটনাটাকে দূর করার জন্য এখানে কি রাখা হয়? একটা পরিধারিত প্লেট রাখা হয়, পজিটিভ বা নেগেটিভ আধানগ্রস্ত প্লেট রেখে দেওয়া হয়। কোথায়? কলকারখানার চিমনিতে। তাহলে কলয়েড কণা বিপরীত আধানগ্রস্ত এই তড়িৎদ্বারকে পেয়ে এই যে আগের মতো ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়া সে তঞ্চিত হয়ে যাবে, আকর্ষণ করে নেবে। তাহলে আকর্ষণ করলে কলয়েড কণাগুলো এখানে জমা হয়ে গেল, তঞ্চন হয়ে গেল। ঠিক আছে, তাই তড়িৎদ্বারিত প্লেট রেখে কলকারখানার চিমনির কলয়েড ধোঁয়াকে আটকে দেওয়ার পদ্ধতিকে বলেছে কলয়েড কণার তঞ্চন, এবং এটাকে বলা হচ্ছে পটরেল পদক্ষেপ। যে পদক্ষেপটা পাওয়া যায় এর সাহায্যে কি করা হয় না, দূষিত পদার্থগুলোকে স্টপ করে দেওয়া হয়, পরিবেশে আসতে দেওয়া হয়। কিন্তু অনেক হ্যাঁ, এই তো আসি দিয়ে দেবে মন খারাপ। আচ্ছা দেখো কলয়েডের তঞ্চনটা বলে দিই। এবারে পড়বো আমরা কলয়েডের তঞ্চন বা কোয়াগুলেশন। কলয়েডের তঞ্চন বা কোয়াগুলেশন এটা কি জিনিস? এটা অনেক অ্যাপ্লিকেশন আছে, খুব সুন্দর উদাহরণ। কলয়েডের তঞ্চনে যে বিপরীত আধানকে পেলে কলয়েড, আমি কি বললাম? কলয়েড কণা, যেমন ধরে যে বললাম AgI কলয়েড, AgI-, এই যে কলয়েড বা ফেরিক হাইড্রোক্সাইড কলয়েড, এগুলো প্রত্যেকটা একটা নির্দিষ্ট আধান আছে, এটা হচ্ছে পজিটিভ আধান, এটা হচ্ছে নেগেটিভ আধান। তাহলে কলয়েড কণার মধ্যে একটা আধান থাকে।